গল্পে শুরু হয় শিন নামের একজন স্কুল পড়ুয়া মেয়েকে দেখিয়ে। চার্চে আসার সময় সে নোটিস করে একজন মধ্যবয়স্ক লোক তাকে ফলো করছে। এই লোকটির নাম ইয়াংরে। শিন এই সব কিছু দেখে খুবই ঘাবড়ে যায়। তাড়াহুড়ো করে সে সোজা প্রবেশ করে চার্চের ভেতরে। একই সময় ইয়াংরেকে ইউনহি নামের একজন মেয়ে ফলো করছিল। ইউনহি একজন ডিটেকটিভ। ইউনহি দেখে ইয়াংরে চার্চের ভেতরে প্রবেশ করছে। এদিকে শিন প্রার্থনা করার সময় দেখতে পায় যে লোকটি তাকে ফলো করছিল সে চার্চেও চলে এসেছে। এটা দেখেই সে ভীষণ ভয় পেয়ে যায়। প্রার্থনা শেষেই তার একজন বন্ধুকে জানায় এই কথাটা, তাকে কেউ একজন ফলো করছে, আর এই কারণেই সে তার ওই বন্ধুর সাথে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিল। ইয়াংরে এটা লক্ষ্য করে তার পিছু নিতে চাইলে তখনই চার্চের যাজক মিস্টার মিনচান তাকে চার্চের নতুন দেখে অফিস রুমে আসতে বলে। মিনচান তাকে একটা চার্চের জ্যাকেট গিফট করে। এরপর সে ইয়াংরেকে রেগুলার চার্চে আসতে বলে। এই জন্যই সে একটা ফর্ম বের করে ইয়াংরের সমস্ত ডিটেলস লিখতে শুরু করে। ইয়াংরে জানতে চায় এসব কিসের জন্য। মিনচান জানায় এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম, নতুন সদস্যদের জন্যই এই ফর্মটা। তখন সে ইয়াংরের একটা ছবি তুলে নেয় ফোনে। ইয়াংরে এই সব কিছুতেই একটু আনকমফোর্টেবল হচ্ছিল, তাই জন্যই মিনচান তাকে দেখিয়েই তার ফোন থেকে সাথে সাথেই ছবিটা ডিলিট করে দেয় প্রিন্ট আউট করার পর। সেই মুহূর্তেই মিনচানের একটা কল আসে। এই ফোনটা ছিল তার প্রাইভেট ডিটেকটিভের। ফোনটা ধরেই সে জানতে পারে এতদিন থেকে সে যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক হলো। তার ওয়াইফের পার্সোনাল ট্রেনারের সাথে অ্যাফেয়ার চলছে। লোকটি তাদের কিছু ছবিও পাঠায়। এই সব কিছু দেখে মিনচান একদমই ভেঙে পড়ে, কিন্তু তারপরেও সে এই চার্চের প্রতি খুবই কর্তব্যরত। সে এরপরেও ফিরে আসে ইয়াংরের সাথে কথা বলতে। তবে ইয়াংরে জানায় তার একটা কাজ রয়েছে, তাই তাকে চলে যেতে হবে। মিনচান তখন ইয়াংরেকে তার জুতোটা পুড়িয়ে দিতে গেলে দেখতে পায় ইয়াংরে পায়ে ট্র্যাকার লাগানো রয়েছে। তার মানে ইয়াংরে জেল থেকে ছাড়া পাওয়া একজন ক্রিমিনাল। যদি সে আবার কোনো রকম ক্রাইম করে, পুলিশ যেন তাকে দ্রুত ধরতে পারে, সেই জন্যই তার পায়ে সেই ট্র্যাকারটা লাগিয়ে দিয়েছে। এটা দেখেই মিনচান তাকে বলে আপনি চার্চের সবসময় আসতে পারেন, চার্চ অপরাধীদের জন্য সবসময় উন্মুক্ত। ইয়াংরে চলে আসলে মিনচান দেখতে পায় ইয়াংরের রেজিস্ট্রেশন ফর্মটা সম্পূর্ণ পূরণ করেনি। এদিকে ইয়াংরে চার্চ কিন্তু বের হয়ে ইউনহিকে দেখে। তাদের দুজনের মধ্যেই আই কন্ট্যাক্ট হয়। মিনচান তার ওয়াইফ ইয়ঞ্জুকে ড্রপ করতে আসে, কিন্তু সে ইয়ঞ্জুকে কিচ্ছু বুঝতে দেয় না যে তার অ্যাফেয়ার্সের ব্যাপারে সে জানে। ইয়ঞ্জু জানায় তারা আসতে লেট হবে, সে যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। ইয়ঞ্জুর রাস্তায় একটা বড় চার্চ দেখতে পায়, যেটা তৈরি হয়ে গেছে, আর কিছুদিন পরেই সেটা শুরু হবে। সে দেখতে পায় এই বড় চার্চটির মালিক জং, যিনি মিনচানেরই ধর্মগুরু। ইঞ্জু বলে হয়তো তিনি এই চার্চের জন্য তোমাকে ধর্মযাজক করবেন। আসলে মিনচান বর্তমানে যে চার্চের ধর্মযাজক হয়ে আছে সেটা নিতান্তই ছোট এবং বেশ পুরনো। এই কারণে ইয়াঞ্জু মিনচানকে তার গুরুর সাথে দেখা করতে বলে। তবে মিনচান চুপ করে থাকে, কারণ এই বড় চার্চটির ব্যাপারে সে কিচ্ছু জানত না। অন্যদিকে দেখানো হয় রাতে ইউনহি তার বাবার সাথে ডিনার করে। তার বাবা জানায় ইয়াংরি জেল থেকে ছাড়া পেয়েছে। কোনো কারণে ইউনহি খুবই ডিপ্রেশনে আছে। তার বাবা তাকে মুভ অন করতে বলে। তিনি বলেন হয়তো তোমার সাথেও বাজে কিছু হতে পারে। তবে তিনি ইউনহিকে কেনই কথাটা বললেন তার অর্থ আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। এদিকে মিনচান তার গুরু জংয়ের সাথে দেখা করতে আসে। সে জানায় সে চার্চের নতুন একজন সদস্যকে রেজিস্টার করিয়েছে। তখন তার গুরু বলে এতে এত ইমপ্রেস হবার কিছু নয়, তুমি ঈশ্বরের একজন বার্তাবাহক, তোমাকে সবার মধ্যেই ভালো উপদেশ ছড়িয়ে দিতে হবে। তাই এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামিও না, তুমি শুধু ঈশ্বরের বার্তাটা পৌঁছে দেওয়ার কাজ করো। মিনচান তখন জানতে চায় আপনি আমাকে নতুন চার্চের কথা কেন বলেননি। তার গুরু তখন বলে আমার মাথায় ছিল না। আচ্ছা তোমার কি মনে হয় এই চার্চের জন্য কাকে ধর্মযাজক করা যায়? তুমি এই এরিয়াতে অনেক দিন ধরেই আছো, তুমি ভালো বলতে পারবে। মিনচান ভেবেছিল হয়তো সেই চার্চের ধর্মযাজক হবে, তাই সে কিছুটা হতাশ হয়ে চলে আসে। তখনই ফেরার পথে রাস্তায় ফাদার জংয়ের ছেলের সাথে মিনচানের দেখা হয়। জংয়ের ছেলে বলে সবাই চাচ্ছে আমি যেন ওই চার্চের ধর্মযাজক হই। মিনচান বলে ফাদার আমারও ওপিনিয়ন চাচ্ছিল। তখনই ফাদারের ছেলে সেটা শুনে বলে আমার মনে হয় তুমি এই কাজের জন্য বেশি উপযোগী, আমি বাবার সাথে তোমাকে নিয়ে কথা বলবো। রাতে মিনচান তার চার্চে ফিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। সে ঈশ্বরের কাছে বলতে থাকে যদি আপনার আমাকে এই চার্চের জন্য রাইট পারসন মনে হয় তাহলে আমি সেই দায়িত্ব অনায়াসেই পালন করব। আর সাথে সে তার স্ত্রী সম্পর্কেও জানায়। সে জানায় তাকে একটা সাইন দিতে, তাকে এখন কি করতে হবে। তবে তখনই তার স্ত্রী কল করে জানায় সে তাকে বলেছিল যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে, কিন্তু মিনচান তার কাজের জন্য সেটা ভুলে যায়। আর
আর এখন তার স্ত্রীকে টিচাররা জানিয়েছে একজন লোক এসে তাদের মেয়েকে নিয়ে গেছে, তাদের মেয়ে কিডন্যাপ হয়েছে। মিনচানের তখনই মনে হয় ইয়াংরে তার মেয়েকে কিডন্যাপ করেনি তো। মিনচান তখনই ইয়াংরের সমস্ত ডিটেলস বের করে আর নিজের মেয়েকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে ইউনহি ঘুমের মধ্যে অতীতের কথা মনে করে। কিছু বছর আগেই ইয়াংরে ইউনহির বোনকে কিডন্যাপ করেছিল। সে তার বোনকে দিয়ে ইউনহিকে কল করিয়েছিল, কিন্তু ইউনহি বুঝতে পারেনি সেই সময় তার বোন কিডন্যাপ হয়েছিল। ঘুম থেকে উঠতেই ইউনহি তার বোনের কথা মনে করে, তার বোনের আত্মাকে দেখতে পায়। তার বোনের আত্মা তাকে বলে, আমি সেদিন তোমাকে কল করেছিলাম, তোমার বোঝা উচিত ছিল কিছু একটা ঠিক নেই। আমি প্রতিবার দরজার দিকে তাকিয়ে থেকে ভেবেছি তুমি আমাকে সাহায্য করতে আসবে, কিন্তু প্রতিবার সেই দরজার দিয়ে প্রবেশ করেছে ওই নিকৃষ্ট লোকটি আর আমাকে বারবার টর্চার করেছে। ইউনি তার বোনের এই সমস্ত কথা ভেবে আরও ডিস্টার্ব হয়ে যায়। সে তার রুমে তার বোনকে ফিল করে যেন তার বোন এখনও তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য ইউনহিকেই দায়ী করে, আর নিজের মধ্যে এই অপরাধ বোধের জন্যই ইউনহি এতদিন থেকে ডিপ্রেশনের মধ্যে আছে। এদিকে মিনচান ইয়াংরে এরিয়াতে আসে, আর সেখানে এসেই সে দেখতে পায় ইয়াংরে তার গাড়িতে বেলচা ভরছে। সাথে সাথেই সে 911 নম্বরে কল করে জানিয়ে দেয় তার মেয়ে কিডন্যাপ হয়েছে আর রেপিস্ট ইয়াংরে তার সামনে আছে। সে কিছু একটা মাটি চাপা দিতে যাচ্ছে আর তার ভয় হচ্ছে তার মেয়েকে সে কিডন্যাপ করেনি তো। তবে পুলিশকে কল করতে করতেই তার ফোনের চার্জ একদমই শেষ হয়ে যায়। মিনচান দেখতে পায় ইয়াংরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তাই জন্য সে তাকে ফলো করতে থাকে। একটা জঙ্গলের কাছে এসে ইয়াংয়ের মনে হয় কেউ তাকে ফলো করছে, এই জন্যই সে গাড়িটা বন্ধ করে জঙ্গলের পাশেই লুকিয়ে থাকে। আর এরপরই মিনচান ইয়াংয়ের গাড়িকে আর দেখতে পায় না, এই জন্যই সে গাড়ি থামিয়ে চারপাশটা দেখতে থাকে। আর তখনই ইয়াংরে সেখানে আসে। ইয়াংরে চেক করলে মিনচানকে গাড়িতে দেখতে পায়। ইয়াংরে তাই তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে আসে। মিনচান তখন গাড়ি থেকে নেমে কোনো কিছু না বলে ইয়াংরের গাড়িটা চেক করতে থাকে, দেখতে থাকে তার মেয়ে এই গাড়িতে আছে কিনা, কিন্তু গাড়িতে কেউই ছিল না। মিনচান তখন ইয়াংরের ট্রাকার চেক করে, কিন্তু সেটাও তার পায়ে ছিল না। সে ধারণা করে ইয়াংরে কোনো একটা ক্রাইম করে শহর ছেড়ে চলে যেতে চাইছে, তাই সে দৌড়ে এসে পুলিশকে কল করতে চায়। তবে ইয়াংরে তাকে বাধা দেয়। তাদের দুজনের মধ্যেই অনেক ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ইয়াংরে পড়ে গিয়ে পাথরের সাথে মাথায় আঘাত পায়, আর তাতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তখনই ইয়ঞ্জু তাকে কল করে জানায় তাদের মেয়েকে সে ফিরে পেয়েছে। সে তার ফ্রেন্ডের বাড়িতে ছিল, তার ফ্রেন্ডের বাড়ির লোক টিচারকে বলে গেছিল, তবে হয়তো টিচাররা ভুলে গেছে। মিনচান বুঝতে পারে না এখন সে কি করবে। তার মনে হয় সে একজন নিরপরাধ ব্যক্তিকে মেরে ফেলেছে। সে প্রার্থনা করতে থাকে, ঈশ্বরের কাছে জানতে চায় তার কি করা উচিত। আর এদিকে এই খবর যদি বাইরে আসে তাহলে সেই বড় চার্চের যাজক হবার স্বপ্নটাও তার আর পূরণ হবে না। তখনই বিদ্যুৎ চমকাতে থাকে, আর তার আলোতেই মিনচান পাশের পাহাড়ের মধ্যেই ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়। তার মনে হয় হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে ছিল, একজন পাপের পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত। মিনচান তখন ইয়াংরের শরীর থেকে চার্চের জ্যাকেটটা খুলে নিয়ে তাকে ওপর থেকে ফেলে দেয় পাহাড়ের খাদে। ইউনহি তার নতুন অফিসে আসে। তার কাছে একটা নতুন কেস এসেছে। সে তার টিমের সাথে এই কেসের ব্যাপারে ডিসকাস করতে আসে। তখনই সে জানতে পারে নেইসান চার্চের যাজক অর্থাৎ মিনচান পুলিশের রিপোর্ট করেছে তার মেয়ে মিসিং হওয়ার জন্য ইয়াংরেকে সন্দেহ করেছে। ইয়াংরে তার পায়ের মনিটর খুলে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। আর এছাড়াও আরেকটা মিসিং রিপোর্ট এসেছে, যেটা সিন নামের একজন স্কুল পড়ুয়া মেয়ের ছিল। সে মিসিং হওয়ার আগে ওই চার্চেই গিয়েছিল, তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। ইউনি সিনের ছবি দেখে চিনতে পারে, কারণ সে গতকাল দেখেছিল ইয়াংরে সিনকে ফলো করছিল। ইউনি যেন নিজের বোনের সাথে হয়ে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছিল। ইনভেস্টিগেশন টিম ইয়াংরের বাড়িতে আসে। সেখানে তারা ইয়াংরে ড্রয়িং করা বেশ কিছু ছবি দেখে। একটা বড় দানবের চোখের ছবির মধ্যে 3 জন মানুষের ছবি দেখে। ছবিটি দেখে তারা মনে করে ইয়াংরের যে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, হয়তো সেই কারণেই এই রকম ধরনের ছবি এঁকেছে সে। পুলিশ মিনচানের সাথে কথা বলতে আসে। তখন মিনচান জানায় তার ইয়াংরেকে সন্দেহজনক মনে হয়েছিল জন্যই সে তাদেরকে কল করেছিল, কিন্তু যখনই সে জানতে পায় তাদের মেয়ে বাড়ি ফিরে এসেছে, সে তাকে ফলো করা বন্ধ করে বাড়ি চলে আসে। পুলিশ তখন জানায় শিন নামের মেয়েটির কথা, যে গতকালই মিসিং হয়েছে। এটা শুনেই মিনচান অবাক হয়ে যায়। তখন ইউনি পুরো চার্চটা ঘুরে দেখে। সে সেখানে কাদা মাখানো একটা জ্যাকেট দেখে। সেখানে ইয়াংরের ছবিটিও দেখতে পায়। যাওয়ার সময় ইউনি শেলফে মিনচানের কাদা মাখানো জুতোটাও দেখে। কিছু সন্দেহ করে। মিনচানের নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতে থাকে। সে ফাদার জংকে টেক্সট করে জানায় সে কিছু কনফেস করতে চায়। তখনই জং তাকে বলে তারও কিছু বলার আছে, তাদের দেখা করা উচিত। এরপরেই সে চলে যায় ফাদার জং এর সাথে দেখা করতে। তবে দেখা করতে আসার সাথে সাথেই ফাদার জং কান্না করে জানায় সে কখনো ভাবেনি তার ছেলে এমন করবে। তার চার্চের একজন মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে। মেয়েটি তাদের সম্পর্কের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পোস্ট করেছে। এই রকম একজন ছেলে কিভাবে এত বড় একটা চার্চের ধর্মযাজক হতে পারে? তাকে যে নতুন চার্চের ধর্মযাজক বানানোর চিন্তাভাবনা করেছিল সেটা সে ক্যান্সেল করে দিয়েছে। ফাদার জং তাকে বিদেশে পাঠিয়ে দেবে। এরপরেই তিনি মিনচানকে বলেন হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে, তুমি নতুন চার্চের ধর্মযাজক হবে, আমাদের ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী কাজ করা উচিত। মিনচান তখন ওয়ালের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়, আর সে নিজের অপরাধের কথা
আর ফাদারকে জানায় না। মিনজান ধারণা করে এটাই ঈশ্বরের ইচ্ছে। তার হাতে যে ইয়াংরে খুন হয়েছে সেটা নিছকেই ঈশ্বরের কাজ ছিল। এদিকে ইনভেস্টিগেশন টিম ইয়াংরে সাইকিয়াট্রিস্টের কাছে আসে। তারা ইয়াংরির বাড়িতে ড্রয়িং করা ছবিগুলোর মানে জানতে আসে। সাইকিয়াট্রিস্ট ড্রয়িংয়ের ছবিগুলো দেখে জানতে চায় এই চোখের ছবিটি ইয়াংরে কবে এঁকেছে। টিম জানায় এটা সে রিসেন্টলি এঁকেছে। সাইকিয়াট্রিস্ট অবাক হয়ে বলে সে ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু এই ছবিতে আমি কোনো সাইন দেখতে পাচ্ছি না। সে আরেকটি ক্রাইম করলো কি করে? ইতিমধ্যেই সেখানে ইউনহি আসে, আর এই সাইকিয়াট্রিস্টকে দেখেই তার অতীতের কথা মনে পড়ে যায়। যখন তার বোনের কেসটির জন্য ইয়াংরেকে কোর্টে আনা হয়েছিল, তখনই ইয়াংরের সাইকিয়াট্রিস্ট জানায় ইয়াংরের মেন্টাল কন্ডিশন ভালো না। সে ছোটবেলায় তার সৎ বাবার কাছে প্রতিনিয়ত অ্যাবিউজড হয়েছে। তার বাবা তাকে মারধর করত, গরম জল ঢেলে দিত, এমনকি সেক্সুয়ালি হ্যারাসমেন্টও করত। তার বডিতে 100টার ওপরেও মারধরের দাগ তখনও রয়েছে। ইউনহির বোন যেন এই সব কিছু শুনে নিজেকে কল্পনা করতে পারছিল, কারণ এই একইভাবে ইয়াংরেও তাকে দিনের পর দিন টর্চার করেছে। আর এটা দেখেই ইউনি আদালতে চিৎকার করে সবার সামনে বলতে থাকে, আপনি তাকে শাস্তি না দিয়ে কেন তাকে বাঁচানোর চেষ্টা করছেন? আর কোর্ট এই ইয়াংরের মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করেই জেলের শাস্তি না দিয়ে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। এই কারণে ইউনি সাইকিয়াট্রিস্টের কাছে জানতে চায় সে কেন 5 বছর আগে ইয়াংরের হয়ে কথা বলেছিল। সাইকিয়াট্রিস্ট বলে, আমি তখন মেন্টালি অসুস্থ মানুষদের নিয়ে স্টাডি করতাম, তখন তার মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করেই তার পক্ষে কথা বলেছিলাম। ইউনি বলে, তাহলে আমাকে বলুন শিন কোথায়? যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আপনি দায়ী। আপনার জন্যই 5 বছর পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আপনার সাক্ষ্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সবাই ইয়াংরের হয়ে কথা বলেছিল, তারা সবাই ইয়াংরের জন্যই সিম্প্যাথি দেখাচ্ছিল। এই সব কিছু দেখে আমার বোন সহ্য করতে পারছিল না। যেই লোকটা তার উপর দিনের পর দিন টর্চার করেছে, অত্যাচার করেছে, সেই লোকটার প্রতি সবাই এত সিম্প্যাথি দেখে আমার বোন একদমই সহ্য করতে পারেনি। আর এই সব কিছু দেখেই আমার বোন সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার বোন সেদিন ইয়াংরের ভয়ঙ্কর টর্চার থেকে পালাতে পেরেছিল, কিন্তু আপনি তাকে মেরে ফেলেছেন। এদিকে মিনচানের সাথে শিনের মা দেখা করে জানতে চায় তার মেয়ের সাথে কেন এমন হলো। মিনচান তাকে সান্ত্বনা দিয়ে বলে তারা শিনকে খুঁজে বের করবে, শিনের কিচ্ছু হবে না, ঈশ্বর তার সাথে আছে। মিনচান তখন শিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এদিকে ইনভেস্টিগেশন টিম সিসিটিভিতে দেখতে পায় ইয়াংরে তার বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছিল। তখনই তারা ইয়াংরের কারের সন্ধান পায়। মিনচান শিনের মাকে ড্রপ করে দেওয়ার সময় জানতে পারে তারা ইয়াংরের কারের খোঁজ পেয়েছে। এই জন্যই সে শিনের মাকে নিয়ে সেখানে যায়। মিনচান জানতে চায় তারা কি কোনো বডি পায়নি। এই কথাটা শুনে ইউনি অবাক হয়ে যায়। মিনচান কেন হঠাৎই বডির কথা বলছে? তখনই মিনচান জানতে পারে তারা কোনো এভিডেন্স খুঁজে পায়নি। সে কিছুটা রিল্যাক্স ফিল করে। এরপরেই দেখানো হয় মিনচান তার স্ত্রী ইউনহিকে গাড়ি করে নিয়ে কোথাও যাচ্ছে। তবে তখনই সে তার স্ত্রীর কাছে জানতে চায় তার কি কোনো কিছু কনফেস করার আছে। ইউনহি বুঝতে পারে না মিনচান কি বলছে। মিনচান বলে, আমি নতুন চার্চের ধর্মযাজক হচ্ছি। ফাদারের ছেলে পাপ করেছে, সে ধর্মযাজক হওয়ার যোগ্য নয়, তাই ফাদার তোকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, আর আমাকেই চার্চের ধর্মযাজক বানাচ্ছে। আমাদের সবাইকে ঈশ্বরের কাছে নিরপরাধী হতে হবে। ঈশ্বর সব কিছু জানে, তুমি তার থেকে কিচ্ছু লুকাতে পারবে না। তোমাকে শুধু নিজে মুখে সেটাকে কনফেস করতে হবে। আমি জানি তুমি যা করেছো তা আমার জন্যই হয়েছে, আমি তোমাকে ঠিকমতো বুঝতে পারিনি। ইউনির সাথে সাথেই বুঝতে পারে মিনচান কি বলতে চাচ্ছে, আর এই জন্যই সে কান্না করে বলে ওঠে, আমি একটা পাপ করেছি, আমি অন্য আরেকজনের সাথে সম্পর্কে ছিলাম। মিনচান তাকে জোরে জোরে কনফেস করতে বলে যেন ঈশ্বরের কান অবধি তার কথাটা পৌঁছে যায়। এরপরেই তারা রাস্তায় একটা অ্যাম্বুলেন্স দেখতে পায় যেটি খারাপ হয়েছিল। মিনচান তাদের কাছে জানতে চায় তাদের কোনো সাহায্য লাগবে কিনা। তবে অ্যাম্বুলেন্সের লোকটি জানায় তাকে রেস্কিউ করার জন্য একটি ট্রাক আসছে। এই কারণে মিনচান তার স্ত্রী ইউনহিকে নিয়ে আসে অপর একটা চার্চে, যেখানে তার স্ত্রী মাঝে মাঝে সোশ্যাল ওয়ার্ক করতে আসে। মিনজান এখানে কখনো আসে না, তবে আজই সে তার স্ত্রীকে এখানে দিতে এসেছে। তখনই সেখানকার একজন নার্স জানায় সে অ্যাম্বুলেন্সের জন্যই অপেক্ষা করছে। একজন খুব মারাত্মকভাবে আহত হয়ে এখানে এসেছে। মিনজান কিছুটা সন্দেহ করে ইয়াংরে এখানে আসেনি তো, তাই মিনজান চেক করতে উপরে আসে। সে সেই ইয়াংরেকে দেখতে পায়। সে আস্তে আস্তে ইয়াংয়ের কাছে গেলে শুনতে পায় ইয়াংরে অনবরত বলে যাচ্ছে মিনজান তাকে মারার চেষ্টা করেছে। এই কথা শুনেই সে বুঝতে পারে না সে কি করবে। তখনই আকাশে মিনজান ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়, আর এরপরে সেই ইয়াংরেকে হুইল চেয়ারে বসিয়ে কিডন্যাপ করে নেয়। আর এরপর ওই অ্যাম্বুলেন্সটা এখানে এলে ইয়াংরেকে খুঁজে পায় না। পুলিশ আসলে জানতে পারে ওই পেশেন্টটি আসলে ইয়াংরে ছিল। ইউনহি সেখানে কিছু মহিলাকে প্রার্থনা করতে দেখে জানতে চায় তারা কারা। ডাক্তার জানায় ওনারা সবাই চার্চের ধর্মযাজকের ওয়াইফ। সবাই এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আসে। ইউনহি সেই সমস্ত চার্চের লিস্ট চেয়ে নেয়। এদিকে মিনজান ইয়াংরেকে একটা রুমে বেঁধে রেখে দেয়। সে বলে, তুমি সার্ভাইভ করলে কি করে? কেন ঈশ্বর প্রতিবার আমাকেই তোমার পেছনে পাঠায়? এটা নিশ্চয়ই ঈশ্বরের
ঈশ্বরের ইচ্ছে তিনি আমাকে এই মূল্যবান কাজের জন্য সিলেক্ট করেছেন যেন আমি পৃথিবী থেকে তোমার মতো শয়তানকে নিঃশেষ করতে পারি এই বিল্ডিংটা 3 বছর ধরে পরিত্যক্ত হয়েছিল কে জানতো তোমাকে শেষ করার জন্য এই বিল্ডিংটা তৈরি হয়েছে এটা সত্যি একটা মিরাকেল ইয়াংরে বলে তুমি পাগল হয়ে গেছো তুমি আমাকে মারতে চেয়েছিলে আর এটাই তুমি এখন লুকানোর চেষ্টা করছো তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি সিনকে কখনো খুঁজে পাবে না সে এখনো জীবিত রয়েছে পুলিশকে কল করো আমি সব কনফেস করব আমাকে মেরে পুললে সিনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে মিনজান রেগে গিয়ে ইয়াংরেকে মারতে থাকে ইয়াংরে হেসে মিনজানের সামনে গান গাইতে থাকে আর মিনজান সহ্য করতে না পেরে সে নিজেকেই চর মারতে থাকে আর ইয়াংরেকে মেরে জানতে চায় শিন কোথায় আছে ইয়াংরে পুলিশকে কল করতে বলে তবে মিনজান পুলিশকে কল করলে ধরা পড়ে যাবে তাই শিনকে বাঁচানোর ইচ্ছে থাকলেও সে পুলিশকে কল করতে পারছে না এই কারণেই সে ইয়াংরেকে সেখানেই বেঁধে রেখে চলে আসে এদিকে ইউনহি চেক করে দেখতে পায় ওই লিস্টে মিনজানের চার্চেরও নাম আছে আর তার ওয়াইফই সেখানে গেছিল সেই কেসের সাথে মিনজানের কানেকশনটা বারবার খুঁজে পাচ্ছে তাই তার সন্দেহ হয় তার মনে পড়ে ইয়াংরের গাড়িটা যেখানে পাওয়া গেছে সেই জায়গাটা কাদা ছিল আর মিনজানের জুতাতেও ওই একই রকম কাদা লেগেছিল এদিকে মিনজান তার চার্চে শিনের জন্য একটা প্রেয়ার সেশন রাখে সেখানে চার্চের সকল মেম্বাররা প্রে করতে আসে আর এরপরেই সে ওই প্রেয়ার শুরু করে বাইবেল পড়ে জানায় কিডন্যাপের শাস্তি অবশ্যই মৃত্যু মিনজান ধারণা করেই নেয় যে শিন মারা গেছে সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে আর সবাইকে এটা বিশ্বাস করানোর জন্য সে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বলে শিনের মা এটা মানতেই পারছিল না যে সবাই তার মৃত মেয়ের আত্মার জন্য প্রার্থনা করছে যদিও তারা এখনো জানে না যে তার মেয়ে বেঁচে আছে না মারা গেছে এদিকে ইউনহি মিনজানের গাড়ির টায়ার চেক করে সেখানে তুত গাছের অংশ দেখতে পায় আর এরপরেই গুগল সার্চ করে একটা জায়গায় এসে সেখানে তুত গাছের কালো অংশ দেখে বুঝতে পারে মিনজান এখানে এসেছিল সে বিল্ডিংয়ের উপরে আসে সেখানে ইউনহি ইয়াংরেকে বাধা অবস্থায় খুঁজে পায় সে পুলিশকে কল করতেই যাবে তবে তখনই ইউনহি তার বোনের আত্মাকে দেখতে পায় তার বোনের আত্মা তাকে বলছে তার মরে যাওয়া উচিত তাকে মেরে ফেলার জন্য তোমার কাছে এখনো সুযোগ আছে সে একজন শয়তান তখনই ইয়াংরে জানায় যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি সিনকে কখনোই খুঁজে পাবে না সিন এখনো জীবিত রয়েছে ইউনহি বুঝতে পারে না সে কি করবে ইয়াংরে বলে আমাকে প্রথমে হসপিটালে নিয়ে যাও আমি বলবো শিন কোথায় আছে ইউনহি বলে আগে আমাকে বলো শিন কোথায় আছে আমি তোমাকে কিচ্ছু করব না তখনই মিনজান এসে ইউনহির মাথায় পেছন থেকে আঘাত করে তাকে বেঁধে ফেলে ইউনহি মিনজানকে বলতে থাকে আপনি এসব কেন করছেন তাকে ছেড়ে দিন মিনজান বলতে থাকে ঈশ্বরের কি ইচ্ছে তা আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই শিন মারা গেছে আমাদের তাকে ভুলে গিয়ে তার অপরাধীকে শাস্তি দিতে হবে মিনজান আরও বলে আমি ভাবছিলাম ইয়াংরেকে মারার পর তার বডিকে কি করব কিন্তু ঈশ্বর তোমাকে পাঠালো আমার কাছে এরপরই সে গল্প তৈরি করে পুলিশকে বলার জন্য আর সেটা সে ইউনহিকে বলে তোমরা দুজন হাতাহাতি করার পর ইয়াংরে তোমাকে শুট করেছে তারপর এখান থেকে লাফ দিয়ে সে সুইসাইড করেছে ইউনহি বলে তাকে মেরলে আমরা কখনো সিনকে খুঁজে পাবো না মিনজান বলে শিন মারা গেছে তাই জন্য ঈশ্বর আমাকে এই সন্তানকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছেন ঈশ্বরের ইশারা কখনো ভুল হতে পারে না তাকে এখন না মারলে আরেকদিন সে অন্য কোনো মেয়েকে টর্চার করে মেরে ফেলবে ইয়াংরে আবারও গান গাইতে শুরু করে মিনজান ভীষণ রেগে যায় সে ইউনহিকে শুট করতে আসলে ইউনহি নিজের বাঁধনটাকেই খুলে ফেলে সে মিনজানের সাথে ফাইট করে তাকে হ্যান্ডকাফ পরিয়ে দেয় ঠিক তখনই ইয়াংরে ছাদ থেকে পড়ে যায় ইউনহি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে বুঝতে পারে ইয়াংরেকে বাঁচানো সম্ভব নয় তাই সে মরে যাওয়ার আগে ইউনহিকে বলে যায় শিনকে কোথায় রেখেছে সে বলে শিনকে এক চোখওয়ালা দানব খেয়ে ফেলেছে ইউনহি বুঝতে পারে না ইয়াংরে কি বলছে সে প্রচুর কান্না করতে থাকে তার বোনের মতো সে শিনকেও বাঁচাতে পারল না পুলিশের পুরো ফোর্স এসে মিনচানকে অ্যারেস্ট করে মিনচান ইয়াংরেকে মৃত দেখে শয়তানের মতো হাসতে থাকে আর মিনচানকে জিজ্ঞেস করা হলে সে বলে তাকে ঈশ্বর ইশারা দিয়েছিল ইয়াংরেকে মেরে ফেলার জন্য তারা শিনের জন্য আরও ইনভেস্টিগেশন করতে থাকে ইউনহি আবার ইয়াংরের সাইকিয়াট্রিস্টের কাছে আসে ওই সাইকিয়াট্রিস্ট জানায় মিনচানের অ্যাপোফিনিয়া রোগ আছে সে বিভিন্ন জিনিসের মধ্যে কানেকশন খুঁজে পায় সে কোনো অবজেক্টের মধ্যে কাল্পনিক ছবি দেখতে পায় যা বাস্তবে নেই ইউনি বলে আমি ইয়াংয়ের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন জানতে চাই ডাক্তার তখন কিছু ছবি দেখিয়ে বলে তাকে প্রতিদিনই টর্চার করা হতো সে বলে ইয়াংরে মরে যাওয়ার আগে এক চোখধারী দানবের কথা বলেছিল এই এক চোখধারী দানব বলতে সে কি বোঝাতে চেয়েছিল তখন ডাক্তার বলে এটা হয়তো সে তার সৎ বাবার কথা বলেছিল হয়তো সেই দানব সে নিজেও হতে পারে তবে ইয়াংরে সেই এক চোখওয়ালা ড্রয়িং দেখিয়ে বলে এই চোখের ভেতরে যে মানুষটি রয়েছে সেটা ইয়াংরে নিজেই যে একজন ভিকটিম তখনই ইউনহি ওই রুমে আবার তার বোনের আত্মা দেখতে পায় আর তার মধ্যে আবার অপরাধ বোধ কাজ করে সে ঘাবড়ে যায় ডাক্তার তার সিচুয়েশন দেখে কিছু বুঝতে পারে আর জিজ্ঞেস করে তুমি কি কিছু দেখতে পাও কল্পনা করো ইউনহি বলে আমার ছোট
বোনকে দেখতে পায়। ডাক্তার তখন বলে সে তোমার বোন নয়, এটা জাস্ট তোমার মনের ভুল। ইউনহি বলে আমি জানি সেটা, হয়তো আমার বোনের মতো শীর্ণ কারো আসার অপেক্ষায় আছে, কেউ একজন আসবে আর তাকে বাঁচাবে, আমি এইবারও কিছু করতে পারবো না। ডাক্তার বলে পৃথিবীতে এমন অনেক কিছু হয় যাতে আমাদের কোনো কিছু করার থাকে না। তবে ইয়াংরে ভালো হওয়ার চেষ্টা করেছিল, সে অনেকটা ভালো হয়ে গেছিল, তাহলে সে কেন আবার এই অন্ধকার জগতে ফিরল? তার সাথে এমন কি হয়েছিল, বা সে এমন কি দেখেছিল যার জন্য তার ব্রেনে আবার ট্রিগার হয়ে যায় আর সে আবার তার ভেতরে থাকা শয়তানকে জাগিয়ে তোলে? এদিকে শিনকে দেখানো হয় ইয়াংরে তাকে একটা পুরনো বিল্ডিংয়ে বেঁধে রেখেছে, সেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করছিল ইউনহির বাবা। তারা এই সমস্ত বিল্ডিংগুলোকে ভেঙে ফেলছে আর শিন ভয়ে কান্না করতে থাকে। তবে বাইরের এত শব্দে তার আওয়াজটা কেউ শুনতে পাচ্ছিল না। এদিকে ইউনহির বাবা ইউনহিকে একটা কনস্ট্রাকশনের ছবি পাঠায়। ছবিতে ইউনহি একটা চোখের মতো উইন্ডো দেখতে পায়। এই এরিয়ার সমস্ত পুরনো বিল্ডিংগুলোতে এই এক চোখের মতো দেখতে উইন্ডো দেখা যেত। ইউনি তখন ইয়াংরের ড্রয়িং করা পিকচারগুলোতে সেম এই রকমেরই উইন্ডো দেখতে পায়। সে বুঝতে পারে এক চোখের মতো উইন্ডো দেখেই ইয়াংরের পুরনো স্মৃতি মনে পড়ে, কারণ ইয়াংরে সবসময় তার সৎ বাবার হাতে অ্যাবিউজড হয়ে সেই এক চোখের মতো দেখতে জানালার কাছে গিয়েই বসে থাকত। তার পুরো ছেলেবেলার স্মৃতি রয়েছে এই জানালার সাথে, আর স্মৃতি বলতে শুধুমাত্র তার ওপর হওয়া অত্যাচার আর অমানবিক আচরণগুলোকেই সে মনে রেখেছে। আর এই কারণেই সেই এক চোখের মতো দেখতে জানালাগুলো দেখেই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর তার ভেতরে থাকা শয়তান জেগে ওঠে। ইউনহি তার টিমের সাহায্য নিয়ে ওই বাড়িটিকে খুঁজে পায়। বাড়িটি ভাঙতে দেখে শিন চিৎকার করতে থাকে। অবশেষে ইউনহি এসে শিনকে উদ্ধার করে। শিন বলে আমি জানতাম এই দরজা দিয়ে কেউ তো আমাকে বাঁচাতে আসবেই। ইউনহি শিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে যেন শিনকে বাঁচাতে পেরে নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেল। কয়েকদিন পর ইউনহি মিনচ্যানের সাথে দেখা করে, তাকে জানায় তারা শিনকে খুঁজে পেয়েছে। মিনচ্যান মনে করে হয়তো শিনের ডেড বডি পেয়েছে। তখন ইউনি বলে তারা শিনকে জীবিত উদ্ধার করেছে। মিনচ্যান বলে এটা কি করে হতে পারে, সে মারা গেছিল। ইউনি জানতে চায় তোমাকে কে বলেছে যে শিন মারা গেছিল? মিনচ্যান চুপ করে থাকে। সে জেলখানার দেয়ালের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় আর এরপর একটা কাপড় দিয়ে সেটিকে পরিষ্কার করতে থাকে যতক্ষণ না সেই প্রতিচ্ছবি শয়তানের আকৃতি ধারণ করে। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে।